এই যে মন্দিরটা এত বড় কমপ্লেক্স, আমি তো ভক্তের টাকা দিয়ে তো বাবা আমাকে সুখে শান্তিতে রাখতে পারতাম, একটা হাইস গাড়ি কিনতে পারতাম, একটা প্রাডো গাড়ি কিনতে পারতাম। আপনার টাকা দিয়েও পারতেন, কিন্তু আপনি তা করেননি। আমি ভারতে, আমার ভাই যে 3টা ভাই ভারত থাকে, 2000 অনেক আগে তারা গেছে ওখানে, ওই বিয়ে শাদী করে তারা কৃষিকাজও করে। এখানে কুচবিহার দিনহাটা কন্ট্রোলার এলাকা তাদের বাড়ি। শুনুক, যদি কোনো ভারতে কোনো সাংবাদিক থাকে আমার ভাইদের চিত্র দেখুক যে তারা কত কষ্ট করে জীবনযাপন করে, গিয়ে যা দেখে আসুক। কুচবিহার দিনহাটা কন্ট্রোলার গ্রামে যায় তারা বসবাস করে। আমার লুকোচুরি কিছুই নাই। তখন 2024 সালে 10ই আগস্ট আমার গ্রামের ইয়ং জেনারেশন ছেলেদেরকে নিয়ে সেই 76% জায়গায় আমি 35,000 টাকা দিয়ে একটা ভিত্তি স্থাপন করা ছিল। বর্তমানে যে আমাদের টিটু চেয়ারম্যান, উনি সরকারি বাজেটে 2.5 লক্ষ টাকা দিয়ে এই মন্দিরের একটা জায়গায়, কালী মন্দিরের একটা ভিত্তি স্থাপন করে। আমি এই বর্তমানে যদি আমাদের টিটু চেয়ারম্যান শোনেন, হয়তোবা উনি বলতে পারবেন যে ঘটনা সত্য না মিথ্যা। ইনি বলেন যেখানে কিছু কিছু মিডিয়া বলে যেখানে মসজিদ ছিল, যদি গ্রামের নাম রামচন্দ্রপুর, মধ্য রামচন্দ্রপুর হয়, যেখানে জমিটা যদি 1787 সালে কৈলাস দিয়ে থাকে, তাহলে কত বছর আগে এখানে মসজিদ ছিল? আমি অনুরোধ করব, আমার এলাকাবাসী জানেন, পার্শ্ববর্তী মুসলমান ভাইরা এত বড় একটা মন্দির করলাম, কেউ বাধা দিল না, তার রহস্যটা কি এটাও জানতে হবে। কারণ বলেন, আমরা শুনেছি, এখন যদিও বিতর্ক করতেছে, আমরা শুনেছি ভোটের সময় সবাই এই মন্দিরে গিয়েছিল, সব দল। না, শুধু ভোট না, আমি যখন মন্দিরের কাজ শুরু করি, আমার পার্শ্ববর্তী যারা মুসলমান ভাই আছেন, যারা আমার এলাকাবাসী আছেন, আমাদের গ্রামে 3টা সমাজ ছিল, হিন্দুদের মধ্যে 3টা সমাজ ছিল, তারা এক এক সময় এক এক পূজা করতো এই মন্দিরে। আমি 3টা সমাজকে এক করছি, কারণ 10-এর লাঠি 1-এর বোঝা। আমি আমার পার্শ্ববর্তী মন্ডলপাড়া, হাঁসবাড়ি, শালমারা সমস্ত মানুষকে ডাকছি, তারা আসছেন, এসে তাদেরকে আমি ডেমো করছি, ডেমো ভিডিও দেখাইছি যে আমি এই সকল সনাতনীদেরকে নিয়ে, যে তোমার একটা আইডি ছিল, ফেসবুকের একটা আইডি ছিল, সবাইকে আগে থেকে আমি জানাইছি যে আমি একটা সুন্দর মন্দির করতে চাই। আমার কিছু বদনাম মানুষ যে বলতেছে, এগুলো আমি একটা ধর্মের পথে যেতে চাই। তখন সকল সনাতনী উৎসাহ দিয়ে বললেন, আপনি মন্দির শুরু করেন, আমরা আছি। হ্যাঁ, তখন আমি আস্তে 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 35,000 টাকা নিয়ে, দেখুন 35,000 টাকা দিয়ে যেখানে মন্দিরের কাজ শুরু করলাম, দেখুন মসজিদ আর মন্দিরের কাজ, মসজিদ আর মন্দিরের কাজ যদি নিঃস্বার্থ ভাবে, সৎ ভাবে আপনি যখন তৈরি করা শুরু করবেন, উপরওয়ালা এগুলো কাজ আটকায় না। কারণ মন্দির মসজিদ দেখতেছি হয়ে যায়, শুরু করলেই হয়ে যায় মন্দির, শুরু করলে, তবে নিয়ত থাকতে হবে, নিয়তে বরকত। নিয়ত করবেন আপনি, মানে একদম সৎভাবে থাকবেন, আপনি একটি টাকা ভক্ত খাবেন না, তখন ভগবান বলে এটাই আমার সত্যিকারের ভক্ত, ওর মধ্য দিয়ে ভালো কিছু হোক, তখন এই কাজটার সফলতা আসে। ঠিক তখন সবাই এলাকা মানুষ বললো যে তোমার মন্দির তুমি করবো, তুমি কি বিগ্রহ কত ফিট করবো না, 100 ফিট করবো না 200 ফিট করবা, এটা তোমার ব্যাপার। এখানে আমাদের গ্রামবাসীর কিছু নাই। অবাক করার বিষয় হচ্ছে 160 জন যারা কর্মচারী কর্মকর্তা, 160 জন, 135 জনই মুসলমান। তাই নাকি? হ্যাঁ, 135 জনই মুসলমান। এখানে কোনো বৈষম্য হয়নি। এখানে যখন আমরা এই যে রোজার ঈদে 4,000 পরিবারকে আমি কাপড় দিয়েছি, সব মুসলমান। দুর্গাপূজার সময় 40 টন চাল দিছি, খালি হিন্দুই খাবি, মুসলমানও খা। এখানে এই যে আমার কোরবানি ঈদে অনেক মানুষকে আমি কাপড় দিছি, কারণ সম্প্রীতির বাংলাদেশ। এই মন্দিরটি হয়তো আমাদের উপাসনালয় কেন্দ্র, কিন্তু মুসলমানদের এখানে ব্যবসা বাণিজ্য করে খাচ্ছে, তাদের অনেক দোকান, তারা দোকান দিচ্ছে, তারা অটো চালাচ্ছে, তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে খাচ্ছে। শুনেছি এই অঞ্চলকে কেন্দ্র করে আপনারা হসপিটালও করতে চাচ্ছেন, এটাও আমরা শুনেছি। আমি বলতেছি এখানে একটি কমপ্লেক্স, 70 শতাংশের পাশাপাশি আমাকে বিভিন্ন জায়গা থেকে সনাতনীদের টাকা দেওয়া শুরু করলো। কেউ 100 শতক জমি দিছে, কেউ 20,000 ইট দিছে, এগুলো সমস্ত গোয়েন্দা সংস্থার কাছে আমি দিছি। তখন আমার চিন্তা হলো, খালি মন্দির করলে ধর্ম রক্ষা হবে না, তাহলে কি করতে হবে, ধর্ম শিক্ষা দিতে হবে এই সনাতনীদেরকে। তখন আমি গুরুকুল চালু করলাম, 400 ছেলে মেয়ে। ভালো কাজ করেছেন। গুরুকুল আমাদের ভারত উপমহাদেশের এটা ঐতিহ্য, খুব ভালো একটা কাজ করেছেন। তখন আমি গুরুকুল চালু করলাম। গুরুকুলে বিভিন্ন গ্রাম থেকে বাচ্চা নিয়ে এসে সকাল 6টায় ভ্যান দিয়ে, অটো দিয়ে সে বাচ্চাদেরকে নিয়ে এসে তাদেরকে পড়াশোনার মধ্য দিয়ে জ্ঞান অর্জন দিয়ে ধর্মটা কি এটা জানো।
হ্যাঁ, উনি তখন আমি তখন ভ্যান দিয়ে এরপর বৃদ্ধাশ্রম করছি, হুম, সেখানে 40 সিটের বৃদ্ধাশ্রম করছি। কারণ আমার বাবা যেহেতু গুচ্ছ গ্রামে আছে, হুম। আমি জানি আমার বাবার কষ্টটা কোথায়, কষ্টটা কোথায়? হ্যাঁ, আমি জানি আমার যখন বাড়িঘর ছিল না, আমি জানি বৃদ্ধ বাবা মারা কত কষ্ট পায়। হুম। সেই সুবাদে আমি তখন একটা বৃদ্ধাশ্রম তৈরি করলাম। এই বৃদ্ধাশ্রমে শুধু হিন্দুরা না, সবাই থাকতে পারবে, হুম, সবাই থাকতে পারবে। তবে এরপরে চিন্তা করলাম, থাকার ব্যবস্থা হলো, মানুষের কর্মের ব্যবস্থা হলো, চিকিৎসার ব্যবস্থা। তখন আমি সনাতনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের জন্য জায়গায় ক্রয় করলাম। হ্যাঁ, তখন জায়গা ক্রয় করলাম, সেখানে মুসলমান ভাইরা অতপরিত ভাবে এলাকার মানুষ যে যা পারছে আমাকে সহযোগিতা করতেছে। এলাকার মানুষ ছাড়া এতদিন তো কোনো কথা হলো না। আজকে ফরিদ ভাইকে আপনাকে চিনি, লাইফে আসছি এই মন্দির বিষয় নিয়ে। মন্দির তো কালকে হয়েছে না, মন্দির তো 1 মাস আগে হয়েছে না, তাহলে এতদিন কেন? এতদিন কেন? কারণ রাম বিগ্রহ যখন, এখানে তো ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ আছে, 6 মাস আগে কমপ্লিট হয়ে গেছে, 6 মাস আগে। সেখানে উদ্বোধন করছেন এলাকাবাসী, আমাদের এমপি মহোদয়, এখানে জনপ্রতিনিধি সাদিক সাহেব, সব দলের লোকেরা এখানে এসে উদ্বোধন করে গেছেন। তখন তো কোনো কথা হলো না। এরপরে ভগবান শ্রীরামের 100% মধ্যে 80% কাজ শেষ, 80% কাজ শেষ। সেখানে বলা হলো মানে ভগবান শ্রীরাম বিগ্রহের 80% কাজ সমাপ্ত হয়ে গেছে। সমাপ্ত হয়ে গেছে, মাত্র 20%, হুম। খালি প্লাস্টার করবে আর রং করবে। সেখানে আমরা যেহেতু ভারতকে দেখানোর জন্য, এই সনাতন ধর্মকে রক্ষা করার জন্য, সকল সনাতনীকে এক করার জন্য, সকল সম্প্রদায় হিন্দু মুসলমান মিলে এক থাকার জন্য আমরা ভারতকে দেখাতে চাইছিলাম আমরাও বাংলাদেশের হিন্দুরা পারি সেই ভগবানকে বড় চোখে দেখার জন্য। হুম। এটাই তো মূল উদ্দেশ্য ছিল আমার। সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন হিসেবে তুলে ধরতে Yes, চেয়েছে। এক মন্দির করে কি যদি ভারত দখল হইতো, এক মন্দির করে যদি ভারত দখল হইতো, তাহলে তো এখানে আমার কিছু বলার থাকে না। পিনাকি দাদা, হুম। উনি মাস্টার মাইন্ড গুজবে। দাদার যে দাদা আশুতোষ ভট্টাচার্য, উনি 10,001 টাকা দিয়েছেন এই মন্দিরকে। পিনাকি ভট্টাচার্য আপনার ওনার আপন পিছাতো ভাই, হ্যাঁ, ওনার বাড়ি বগুড়া, উনি ওনার পরিবার সহকারে মন্দির দেখে গেছেন। আজকে বলেন এই ম্যাপ, এই ম্যাপ, এই ম্যাপ, এই ভারত দখল করতেছে। দেখুন একটা মন্দির দিয়ে ভারত দখল হয় না, বরঞ্চ গাইবান্ধা জেলা তথাকথিত রংপুরের উন্নয়ন হতো। হুম। বিভিন্ন দেশ থেকে ভক্তরা আসতেন, এই মন্দিরটাকে কেন্দ্র করে মানুষের জীবন পরিবর্তন হয়ে যেত, এলাকার জমি জমার দাম হয়ে যেত, শিল্প কারখানা তৈরি হতো। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। আজকে রংপুরবাসীকে তাদেরকে ধর্মের অনুমতি দিয়ে, ধর্মকে ব্ল্যাকমেল করে এই আজকে রাম মন্দিরের কাজ বন্ধ করা হলো। আমি জনাব তারেক রহমান স্যারকে বলতেছি, আমাদের স্বাধীনতা আমাদের 14 গোষ্ঠী বাবা দাদারা এই পাকিস্তানের সাথে যুদ্ধ করছে, করে সোনার বাংলা আমরা পেয়েছি। আমার সোনার বাংলা আমি ভালোবাসি। সেখানে যদি 20 বছরের মধ্যে যদি আমি ভারত যেয়ে থাকি, কোন ট্রেনিং নিয়ে থাকি, আপনি প্রমাণ করুন। যদি প্রমাণ করতে না পারে, কালকে থেকে রাম মন্দিরের কাজ শুরু করে দেন। আমরাও এটা সেটা আমার আশা করি। চ্যালেঞ্জ, কারণ এটা আমার চ্যালেঞ্জ। এটা বাংলাদেশের মৌলবাদী শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তিরা, কারণ কোন মুসলমানদের এত কোনো আপত্তি থাকার কথা না। কারণ 10 লক্ষ মসজিদ মাদ্রাসার দেশে একটা রাম মন্দির বা রাম মন্দির নির্মাণ হলে তাতে কি যায় আসে? আর এই বাংলাদেশে তো এমন কোন অঞ্চল নাই যেখানে রাম নামে কোনো এলাকা নাই। রামচন্দ্রপুর, রামপুর, আমার গ্রামের নামই তো রামচন্দ্রপুর। আমাদের যে গ্রামের নাম। আমাদের যে এমপি মহোদয় থাকেন, আমাদের যে এমপি মহোদয় রামকৃষ্ণপুর। জি, তাহলে রামকৃষ্ণপুর আমার এলাকায় আছে, রামনগর, রামকৃষ্ণ আমাদের এলাকায় তো বাংলাদেশে কোথায় নাই। না না, আমাদের কিন্তু পার্শ্ববর্তী মুসলমানদের কোনো সমস্যা নাই। পার্শ্ববর্তী মুসলমানদের একটাই কথা, তুমি তোমার কাজ করো, আমরা তোমার পাশে আছি। সকল মুসলমান কষ্ট পাচ্ছে। বরং ওই এলাকা, আমি বারবার বলেছি যে ওই এলাকায় যদি এই এই আপনার কার্যক্রম চলমান থাকে এবং সনাতনীদের ভগবান রামচন্দ্রের বিগ্রহ নির্মাণ হয়, তাহলে ওই অঞ্চলের মানুষের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে, অর্থনৈতিক উন্নয়ন ঘটবে, কোনো সন্দেহ নাই। নিশ্চয়ই এখানে তো সব তার হিন্দু বাস করে না, এখানে মুসলমানও আছে, তাদেরও তাই। না না, আমাকে চেয়ারম্যানই তো 10,000 টাকা দিছে। আমাদের যে বর্তমান চেয়ারম্যান, টিটু জি। চেয়ারম্যান, উনি যথেষ্টভাবে মন্দিরে সহযোগিতা করেন, সব জি। সময় সহযোগিতা করেন। কই, উনি তো আমাকে বাধা দিল না, হরিদাস তুমি এটা কেন করতেছো? এবং এখানে হাসপাতাল হলে, শিক্ষা প্রতিষ্ঠান হলে, গুরুকুল হলে মানুষের লাভ হবে, ওই অঞ্চলে লাভ হবে, জমির দাম বাড়বে, মানুষের জীবন মান উন্নয়ন বাড়বে, যাতায়াত বাড়বে এবং দেশ বিদেশে সুনাম হবে। নিঃসন্দেহে 80% হয়ে গেছে, হঠাৎ করে 20% নেতারা সমালোচনা, অবশ্যই সন্দেহজনক, কোনো সন্দেহ নাই। আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাই, আপনার পোস্টে আমি দেখলাম যে এখানে আপনাদের 40 কোটি টাকা আপনাদের প্রজেক্ট, ঠিক আছে? তো আমরা তো প্রজেক্ট না, এটা কোনো প্রজেক্ট না, এটা হচ্ছে সকল সনাতনীরা যা দিচ্ছে এখানে তাই তৈরি হচ্ছে।
কাজ চলমান, মানে এটা প্রজেক্ট না, চলমান, কন্টিনিউয়াসলি চলতে থাকবে, থামবে না, এটা বুঝতে পারছি। সুতরাং এখানে কি হলো না হলো আপনি অবাক শুনবেন, অবাক হবেন, এখানে যে দোকানদাররা আছেন ম্যাক্সিমামই হচ্ছে মুসলমান দোকানদার। হ্যাঁ, ম্যাক্সিমাম। এবং এখানে কিন্তু প্রতিদিন 50,000 লোকেরা আসে। যদি 50,000 লোক যদি 10 টাকা করে দেয় মন্দিরে, 5 লক্ষ টাকা হয়, 5 লক্ষ টাকা ডেইলি হয়, শুধু 10 টাকা, অনলি 10 টাকা। 10 টাকা করে দিলেও 5 লক্ষ টাকা হয়, ঠিকই বলেছেন। তাহলে তাহলে মন্দিরে পাগলা মসজিদ কোথায়? পাগলা মসজিদ কোটি কোটি টাকা ওঠে প্রতি মাসে। কোটি কোটি টাকা। তাহলে এখানে টাকা তো মানুষ দিতে চায়, এখানে অন্যায় করতে হয়, প্রতারণা করতে হয়, মানুষকে চাঁদা নিতে হয়। ধর্মীয় ইসলাম ধর্ম বলেন আর সনাতন ধর্মই বলেন, ধর্মীয় ভাবাবেগ, আমাদের দেশের মানুষ ধর্মপ্রবণ, আমাদের দেশের মানুষ ধর্মভীরু, ধর্মান্ধতা বিপজ্জনক। আমাদের দুই ধর্মেরই মানুষ ধর্মভীরু, এই জন্যই পাগলা মসজিদে মাসে মাসে দেখা যায় কোটি কোটি টাকা চলে আসে। মন্দিরে তো অবশ্যই আসবে, আসতেই পারে, এটা স্বাভাবিক, এবং এটা দিয়ে আপনি কাজ চালাবেন, কোনো সন্দেহ নাই। শুধু আমার ধারণা শুধু হিন্দুরা না, এখানে মুসলমানরাও। আপনি যে হাসপাতালের কথা বললেন, আপনি যখন হাসপাতালের ঘোষণা দিবেন, আমি তো সেখানে কমপক্ষে 1 লক্ষ টাকা দিব। আমি না, হাসপাতালটা কেন হয়? মানুষ যখন টাকার অভাবে চিকিৎসা করতে পারে না, এখনকার দিনে কিন্তু বিভিন্ন আইসিইউ নামে ব্যবসা হচ্ছে, বিভিন্ন ব্যবসা হচ্ছে, সেখানে মানবতার দিক থেকে ভক্তরা যদি 10 টাকা 20 টাকা দিয়ে যদি মেডিকেলটা হয়, এখানে মুসলমান ভাইরাও তো উপকৃত হবে। আর সবাই আসবে, শুধু হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, দেশি বিদেশি সবাই আসবে, কোনো সন্দেহ নাই। তারপর আপনি যে অঞ্চলে করেছেন সেটা হচ্ছে অত্যন্ত পিছিয়ে পড়া একটা এলাকা, সেখানে হঠাৎ আরো ভালো। এই যে বাংলাদেশের মানুষ প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ভারতে চিকিৎসা করতে যাচ্ছে, তাদের কি কষ্ট, তাদের কি বেদনা আমি জানি, তাদের কি কষ্ট হয় আমি জানি। আমি জানি যে আপনি হসপিটাল করলে আমি তো আপনাকে, আমি আমার মতো লোকেরা তো চাঁদা দিবেই, বরং যারা এই যে ভারতে চিকিৎসা করতে যায় তারাও আপনার ওইখানে চাঁদা দেবে, আমি জানি। সেটা হিন্দু মুসলমান প্রশ্নে না। না, আমার প্রশ্ন কি ছিল জানেন? আবার ওই যে ভারতের চেয়ে বড় রাম মন্দির, ভারতের চেয়ে বড় হসপিটাল, কেন কেন করতেছি? আমরা বাংলাদেশি, আমাদের যা সম্পদ আছে, যা সঞ্চয় আছে, এটা দিয়ে আমরা বিশ্বকে দেখা দিতে চাই আমরা বাংলাদেশ পারি। এটা আমার উদ্দেশ্য ছিল। সেখানে ভারতের এজেন্ট বানা দিল আজকে আমাকে। হ্যাঁ, এটা আসলে আপনাকে ভারতের এজেন্ট বানিয়ে আসলে এটা বিভ্রান্ত করলো। একদিকে দেখেন যখন বলে যে কি আদ্দিন হসপিটাল বন্ধ করতেছে, দেখেন ওই আবার উল্টো অভিযোগ করে, আদ্দিন হসপিটাল বন্ধ করতেছে, ভারতে যাতে রুগী যায়। আর আপনি নিজে হসপিটাল করতে চাচ্ছেন জনগণের সহযোগিতা নিয়ে, দেশি বিদেশি সহযোগিতা নিয়ে, সাধারণ হিন্দু মুসলিম বৌদ্ধ সবার সহযোগিতা নিয়ে, তখন বলে যে এটা হলো ভারতের ষড়যন্ত্র। মানে অদ্ভুত ব্যাপার, এরা মানে একই কথা এক যাত্রায় দুই বিচার করে এরা। দেখেন ওইখানে অভিযোগ করতেছে যা, এখানে তার উল্টা। আমি অবশ্যই আপনার হাসপাতাল হোক, এটা শুভকামনা জানাই, এবং আমরা সহযোগিতা করবো, সহযোগিতা আনিয়ে দেবো, আপনাদের কোনো সমস্যা নেই। একটা বড় ভাই একটা কথা বলি, আপনি এতদিন লাইভ করে আসতেছেন, জি, অনেক আপনার কিন্তু ভালো মন্দ মানুষ থাকবে সবার সাথে, জি, অনেক ভালো। আমি হরিদাস ভক্তের দাস, ভগবানের দাস। আমি চেষ্টা করব আমি আমার ধর্মটাকে সঠিকভাবে উপলব্ধি করার জন্য, কারণ অন্য দেশের সংস্কৃতি এই দেশে আমি ঢুকাবো না, এটা আমার চ্যালেঞ্জ ছিল। অন্য দেশের সংস্কৃতি আপনি কেন ঢুকাবেন? আমাদের বাংলা সংস্কৃতি তো ঋদ্ধ। আমাদের কি সংস্কৃতির অভাব আছে? আমাদের শিল্প, সাহিত্য, সঙ্গীত, সংস্কৃতির এই বাংলার অঞ্চলের সাহিত্য, সঙ্গীত, সংস্কৃতি তো অভাব না, আপনি কোথা থেকে আনবেন? বরং এটাই তো যথেষ্ট আমাদের জন্য। জি, ঠিকই বলেছেন, ধন্যবাদ। আপনি বলে যান দাদা। এখন কি বলা হচ্ছে, হরিদাসকে অ্যারেস্ট করা হোক। আমার ভগবানের মন্দির আবার ভেঙে ফেলতে বলতেছে, সংস্কার করতে বলছে। আমি সবাইকে বলতে চাই, যদি আপনাদের আইনে থাকে, যদি আপনারা আইন করে ভাঙতে পারেন, আসেন ভাঙেন, কিন্তু আমি আমার ভগবানকে ভাঙতে পারবো না, আমি আমার ভগবানকে অপসংস্কৃত করতে পারবো না। যদি আপনাদের এবিলিটি থাকে, ক্ষমতা থাকে, আইন থাকে, আপনার যদি মানবতা না থাকে, আসুন ভাঙুন। আমরা আপনার এই কাজে আমরা শুভকামনা জানাই, এবং আপনার এটা হোক আমরা চাই। আইনগত যদি আপনি ত্রুটি করে থাকেন, অবশ্যই সেটা আইন দেখবে, সেটা আইনের কাজ, সেটা তো প্রতিবাদের কিছু না। আপনি যদি কোনো অন্যায় করেন, বাংলাদেশের 8টা গোয়েন্দা সংস্থা আছে, তারা কি বসে আছে হরিদাসকে এতক্ষণ বসিয়ে রাখছে? যদি আপনি সত্যি কোনো ভুল কাজ করতেন, অন্যায় কাজ করতেন, এতক্ষণ 8টা গোয়েন্দা সংস্থা কখন আপনাকে মিথ্যা অভিযোগে ধরে নিয়ে যায়? তারা কি? আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই, যেখানে হাজার হাজার মানুষ আন্দোলন করলো, ওই আন্দোলনের টেক্কা না দিয়ে আমাকে হরিদাস মন্দিরে রাখলো। হ্যাঁ, এতই সহজ। আর আপনি এতগুলো আন্দোলন ঠেকাই দিয়ে হরিদাসের পাশে 50টা পুলিশ দিয়ে হরিদাসকে পাহারা দিল। আমি ন্যায়, আমি নিরপরাধ, আমি সত্য পথে আছি, বাংলাদেশ সরকার সত্য পথে আছে, ন্যায়ের পথে আছে। আপনার এই লাইভের উপস্থিতি এবং আপনার টোন বলে দিচ্ছে আপনি নির্দোষ, নিরাপদ মানুষ, কোনো সন্দেহ নাই। আপনি একটা মহৎ কাজে এগোচ্ছেন, আপনার এই মহৎ কাজে আমরা থাকবো। শুধু হিন্দুরা না, এখানে মুসলমানরা থাকবে বলে আমি বিশ্বাস করি, যারা
প্রকৃত মুসলমান তারা আপনার সাথে থাকবে, আপনার ভালো কাজ, অন্তত আপনার হাসপাতালের সাথে থাকবে, কোনো সন্দেহ নাই। আর আপনার ধর্মীয় অধিকার আপনি নৈতিকভাবে বাংলাদেশের আইনে, আন্তর্জাতিক আইনে আপনি সেটা পালন করার অধিকার রাখেন। অবশ্যই আপনি সেটা করতে পারবেন এবং করবেন, কোনো সন্দেহ নাই। আপনার, আমাকে ধর্ম মানলো কে মানলো না সেটা বলছি না, কেউ কারো ধর্মের, সেটা ইসলাম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক, তার অধিকার সে পালন করবে, এটা বাধা দেওয়ার অধিকার কারোই নাই। আন্তর্জাতিক আইনেও নাই, বাংলাদেশের আইনেও নাই। আর আপনি বাংলাদেশের নাগরিক, আপনার কোনো ভয় করার কিছুই নেই। আমরা মনে না করি না, আমি কিন্তু পাসপোর্ট দিয়েছি, গোয়েন্দা সংস্থা আসলে মিনিমাম 10-12 টিম আসবে ঢাকা থেকে বিভিন্ন, এই কয়েকদিন যা শুরু হয়েছে আমার শারীরিক ভাবে, তারা বলছে এই গল্প তো রাজার গল্প শুনি খালি ফেসবুকে, রাজার গল্প শুনি, মানে এতে আপনি সত্যিকার একজন ভালো মানুষ, আপনি যা ইনকাম, উনারা নিজে ক্যাশে বসেছিলেন, ও গোয়েন্দা সংস্থার লোক একদিন বসেছিলেন কাউন্টারে, যে আসলে এটা রাজার গল্প নাকি এটা পাটপাড়ি টাকা নাকি এটা দুর্নীতি টাকা আছে। উনি অবাক হয়ে গেছেন, দাদা এইরকম মন্দির বিষ্ঠা করা যাবে যদি আপনি ব্যয় করতে থাকেন। আপনার প্রতিষ্ঠান সেখানে হবে, আমরা আশা করি বাংলাদেশের এরকম আরো প্রতিষ্ঠান হবে। আপনি হলেন, আপনি যে কাজটা করেছেন, আপনি একটা পথ, আপনি এই কম বয়সে এত ঝুঁকি নিয়েছেন। আমি শেখ ফরিদ 15 বছর যাবত চেষ্টা করতেছি একটা হসপিটাল করার, সেইখানে জমি পর্যন্ত আজকে নিতে পারেন, শুরু করে দিয়েছেন, আপনাকে অবশ্যই অভিবাদন জানাবো। আপনি এই বয়সে করতে পেরেছেন, আপনাকে অনেকেই স্যালুট জানাচ্ছে, জানাবে। এবং আমি বিশ্বাস করি যে আপনার এখানে আপনি আইনের, আপনি বেআইনি কিছু করেন না, আর বেআইনি কিছু করলে আমরা আপনার পক্ষে থাকবো না, এটা স্বাভাবিক। দাদা, হিন্দুদের জন্য ভারতে যাওয়া কি সহজ না? হিন্দুদের জন্য ভারতে যাওয়া এত বড় ঝুঁক ঝামেলা, আমি তো পালাই যেতাম ভারতে। 1 কোটি মুসলমান অনুপ্রবেশকারী হইতে পারে, আপনি যেতে পারবেন না? অবশ্যই আপনি পালাই যেতে না, পারবেন। না, আমি যদি অন্যায় করতাম, আমি ভারতে যাইতে আমার মানে একদিন লাগতো। আপনি যদি অন্যায় করবেন, এত কোটি টাকার ব্যাপার, আপনি আগেও চলে যেতে পারতেন। আপনি এখন কেন আগেই চলে যেতে পারতেন এগুলো না করে? এগুলো আমরা বুঝতে পারতেছি। এখন আমরা জানি যে এই সমাজে খারাপ কাজের কোনো বাধাগ্রস্ত হয় না, ভালো কাজ যারা করতেছে তারা, বরং আমি মনে করি আপনার এই বাধা আপনাকে আরো এগিয়ে নিয়ে যাবে। এবং আপনার এই প্রতিষ্ঠান, যেমন এই যে আজকে আমি বললাম যে আপনার আপনার হাসপাতালের সাথে আমিও ফরিদ থাকবো, আরো আমার শুভাকাঙ্ক্ষীরা থাকবে, এইভাবে আপনার পক্ষে একজন আসবে, চলে আসবে, অবশ্যই চলে আসবে, কোনো সন্দেহ নেই। বরং অনেক সময় বাধা সাপে বর হয়ে যায়, বাংলা একটা প্রবাদ আছে না, সাপে বর। আপনার জন্য একটা, আমি বিশ্বাস করি। আর আপনার যেহেতু চিন্তা অনেস্ট, আপনি পালিয়ে যাচ্ছেন না, পাসপোর্ট দিয়েছেন, সো হোয়াট, আপনি কালকেই ভারতে পালিয়ে চলে যেতে পারেন, কোনো বিষয়ই না। 2000-5000 টাকা হলে পালিয়ে চলে যাওয়া যায়। তাহলে আপনি সেখানে যান নাই, তার মানে কি আপনি অনেস্ট, কোনো সন্দেহ নাই। আর আপনি লাইভে এসে কথা বলতেছেন বিটলামি করার জন্য নয়। আমি চ্যালেঞ্জ করলাম সরকারকে, চ্যালেঞ্জ করলাম মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার, আমি দুর্নীতি করছি কিনা খুঁজে বের করুন। না, আপনার, আমি অন্তত মনে করি যে আপনি দুর্নীতি করেননি, কারণ দুর্নীতিবাজের গলা এত শক্ত হয় না। সামনে এসে অন্তত আমরা যারা আমি হলাম ক্রিটিক, আমি শুধু আলোচক না, আমি সমালোচক। আমিও তো আপনাকে ছাড়বো না, আমিও তো একটু পরে আপনার প্রশ্ন করা শুরু করবো দর্শকের পক্ষ থেকে, কারণ আমরা চাই বিষয়টা পরিষ্কার হোক। এখানে এনেছি কেন জানেন? আপনাকে বাংলাদেশ সম্পর্কে মানুষের ধারণা পরিষ্কার হোক, আপনার সম্পর্কে মানুষের ধারণা পরিষ্কার হোক, হিন্দু মুসলিম সম্পর্কে ধারণা পরিষ্কার হোক। আপনি যে এই জায়গা সম্পর্কে মৌলবাদীরা ছড়িয়েছে, পাকিস্তানপন্থীরা ছড়িয়েছে, এটা নাকি সরকারি জায়গা, খাস জায়গা, রেলের জায়গায় আপনারা মন্দির করতেছেন, ঠিক আছে? এগুলো তাদের দাবি, কিন্তু আপনি বলেছেন যে এগুলো হচ্ছে দেবোত্তর সম্পত্তি। প্রিয় দর্শক, আপনাদের বলে দেই, যারা মুসলমান, দেবোত্তর সম্পত্তি মানে আমরা যেটা ওয়াকফ করে দেই, মানে দান করে দেই, সেটা বুঝবার চেষ্টা করে। দেবোত্তর মানে দেবতা এসে দিয়েছে নাই, এই দেশের যিনি এই জমিটা দান করে দিয়েছেন দেবতাদের উদ্দেশ্যে, সেটাই হচ্ছে দেবোত্তর সম্পত্তি। সেখানে না সরকারের দাবি থাকে, না কোনো ব্যক্তির দাবি থাকে। সেই জায়গায় এই মন্দিরটি প্রতিষ্ঠিত হতে যাচ্ছিল। আরেকটা প্রশ্ন আপনাদের, যারা আমাকে প্রশ্ন করেছে মন্দিরটা রাম মন্দির হচ্ছে কিনা, না, রাম মন্দির নয়, এখানে রাম, এই একটা রামের বিগ্রহ, রামের বিগ্রহ, রামের সর্বোচ্চ একটা বিগ্রহ বানানোর চেষ্টা তারা করেছিলেন, 80% সমাপ্ত হয়েছিল। এই তথাকথিত আন্দোলন এবং ভুল ইনফরমেশনের কারণে এটা স্থগিত করা হয়েছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের যারা মুসলমান তারা এটা বোঝার চেষ্টা করবেন যে এটা একটা তার ধর্মের অধিকার, তিনি সেটা করে যাচ্ছেন। এবং তিনি সাথে সাথে সামাজিক যে মানুষের উপকার করার জন্য, মানবিক কাজ করার জন্য হসপিটাল, গুরুকুল এবং পাশাপাশি তিনি বৃদ্ধাশ্রম সেখানে করছেন। এবং তার এইখানে অর্থনৈতিক বিষয়গুলোর সাথে সিংহভাগই মুসলমান জড়িত, মানে লাভটা অর্থনৈতিকভাবে কারো মুসলমানের। এখানে হিন্দু মুসলমান না, আমরা মনে করবো আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশ। আর এটা যদি হয় তাহলে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির যে প্রশংসা সেটা আরো বেশি হবে। মানুষ বলবে এই যে দেখো, ভারতের বাংলাদেশের মতো জায়গায় এত দীর্ঘ, এত বড়, এত বৃহৎ একটি রাম মূর্তি নির্মাণ হয়েছে। এটা বাংলাদেশের জন্য, হিন্দুদের জন্য তো অবশ্যই তাদের জন্য পূজনীয়, মুসলমানদের জন্য সুনাম যে এটা মুসলিম প্রধান দেশে এটা প্রতিষ্ঠিত করতে দেওয়া হয়েছে বলে আমি বিশ্বাস করি। এটা সরকারেরও সুনাম হবে বলে আমি মনে করি। জি প্লিজ বলেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, এত ঘটনা ঘটতেছে, এত কিছু হচ্ছে, আমার পিনাকি ভট্টাচার্য যদি বাংলাদেশে আসতেন, উনি বাংলাদেশকে ভালোবাসেন, আমি প্লিজ ওর নামটাই নিয়েন না। এই হলো, না, আমি দাদাকে অনুরোধ করবো, দাদা আপনি দেশে আসুন, আপনি আমার মন্দিরে এসে একটু পূজা দিয়ে যান, যেহেতু আপনি পিনাকি ভট্টাচার্য, দাদাকে অনুরোধ করবো
আপনি একটু পূজা দিয়ে যান, আপনি মার পায়ে একটু জল নিয়ে যান। আমি সবাইকে উদ্দেশ্য করে বলবো, সম্প্রীতির বাংলাদেশে আমরা হিন্দু মুসলিম সবাই মিলেমিশে থাকবো, বৌদ্ধ খ্রিস্টান, কারো হাতে কেউ উস্কানিতে পা দিবেন না। আমরা মানুষ, আমাদেরকে মরতে হবে। আজকে আমি যা করতেছি এটার ফল, এটার সুফল 200 বছর হলেও আমার সকল সনাতনীরাই ভোগ করবে। এই এলাকার মুসলমান ভাইরা, পার্শ্ববর্তী মুসলমান ভাইরাই ভোগ করবে। আমাকে আমার রামের মূর্তিটি করতে দিন, আমাকে সাহায্য করুন, সহযোগিতা করুন, এবং গুজবে কোনো কান দিবেন না। এখন উনি তো নিজেই গুজববাজ, উনি উনি কান দিবেন, উনি নিজেই গুজববাজ, ঠিক আছে? হ্যাঁ, উনি নিজেই গুজববাজ, তার কাজই হলো গুজব। যাই হোক, ওটা আপনার কাছে আমার সুনির্দিষ্ট কিছু প্রশ্ন। প্রথমত আপনার স্বপ্ন আমরা জানলাম, আপনি ত্যাগ তিতিকার কথা শুনলাম, আপনি বিপদে পড়েছিলেন তা শুনলাম, আপনাকে পুলিশ ধরে নিয়ে গেছে, র্যাব ধরে নিয়ে গেছে, মানে আপনার এখন শুধু বিমান বাহিনী আর সেনাবাহিনী ধরে নিয়ে যাওয়া বাদ রাখছে আর কি। সেনাবাহিনীও নিয়েছে জানি, বিমান বাহিনী এসে হেলিকপ্টার ধরে নিয়ে যাওয়া বাদ রেখেছে। আর প্রিয় দর্শক, আপনাদের একটা জিনিস বলি, যার নাম এখানে আপনারা দেখতেছেন, যে যিনি এই রাম গোবিন্দ ও কালী মন্দির, রাধা গোবিন্দ কালী মন্দির প্রতিষ্ঠিত করেছেন এবং সাথে রাম বিগ্রহ, ভগবান রামের বিগ্রহ তৈরি করার চেষ্টা করতেছেন, তিনি বয়সে কত কম আপনারা দেখতে পাচ্ছেন। আর সত্যি কথা, আমিও কিন্তু মনে করেছিলাম মনে অনেক বয়স, আমি এত আলোচক সময় এত কিছু জানি, আমি ভেবেছিলাম এই লোকটা কম পক্ষে আমার সাথে 5-10 বছর বড় হবে, কিন্তু এখানে উল্টো হয়ে গেছে, আপনারা দেখেছেন। আসলে এখানে একজন কমেন্টস করেছে যে স্বপ্নের চেতনার কোনো বয়স হয় না। এই আমাদের আমাদের এই বাংলাদেশী নাগরিক একজন সনাতনী বন্ধু, তিনি প্রমাণ করে দিয়েছেন যে চেতনা এবং স্বপ্ন এগুলো বাস্তবায়নের জন্য বয়স কোনো ফ্যাক্টর না। সেটা 70 বছরও হইতে পারে, 30 বছরও হইতে পারে, 50 বছরও হইতে পারে, 40 বছরও হইতে পারে, এবং সেটা ধনী মানুষ হলেই যে হবে তা না। তিনি বলেছেন তিনি ধনী মানুষ না, অত্যন্ত তিনি তিনি নিজেকে দাবি করেছেন হিন্দুদের মধ্যে নিম্নবর্ণ, তারপরে তিনি দাবি করেছেন দরিদ্র, তার ভাইরা এখনো দরিদ্র, তার বাবা এখনো গুচ্ছগ্রামে থাকে, তারপরও যে স্বপ্ন দেখেন, কত বড় প্রজেক্ট, হাসপাতাল, গুরুকুল, বৃদ্ধাশ্রম, মন্দির, 2টি মন্দির, ভগবান রামের বিগ্রহ, এই যে চিন্তা চেতনা বাস্তবায়ন, এটা করতে কিন্তু বিশাল স্বপ্নের দরকার, সাহসের দরকার। আমরা মনে করি আপনি আমাদের এবং আগামী প্রজন্মে, সেটা হিন্দু না শুধু, এমনকি মুসলমানদেরও, তাদেরও যদি এরকম স্বপ্ন থাকে, আমি মনে করি আপনার এই স্বপ্ন আদর্শ থাকবে যে টাকা ছাড়াও, দরিদ্র পরিবারে হয়েও, কম উচ্চ শিক্ষিত না হয়েও, রাষ্ট্রীয় সহযোগিতা ছাড়া অনেক বড় কিছু করা যায়, তার প্রমাণ আপনি। জি প্লিজ আমাকে বলেন যে আপনার নেক্সট পরিকল্পনা কি, মানে এটাকে আপনি। আমার নেক্সট পরিচালনা হচ্ছে বিদেশি পর্যটকরা আসবে, আমার মন্দিরের জায়গা বাড়বে। এখানে 140টি মন্দিরের মধ্যে 33টি মন্দির কিন্তু কমপ্লিট। 140টি মন্দিরের মধ্যে 33টি মন্দির কমপ্লিট, অনলি 2 ইয়ার্স। আরো জায়গা বাড়বে। এখানে অনাথ আশ্রম করার চিন্তা আছে। এখানে আমি একটা জলের ফ্যাক্টরি করব, যেখানে হাজার হাজার মানুষ কাজ করবে। এখানে আমরা যে ওই যে ধুতি বানাই, সুপেয় পানি, ধুতি, হ্যাঁ হ্যাঁ, গঙ্গা, আমরা যে ধুতি বানাই, এই ধুতির ফ্যাক্টরি আমি দেবো, যেন আমাদের জিনিস, আমাদের বানানো জিনিস আমরাই যেন করতে পারি। আমার চিন্তা আছে এই সনাতন ধর্মকে জাগ্রত করা, এই সনাতন ধর্মকে সর্বোচ্চ সনাতন জায়গায় পৌঁছানো, এটাই আমার স্বপ্ন। সবাইকে নিয়ে, হিন্দু মুসলমান নিয়ে আমি একটা বৈষম্যহীন বাংলাদেশ করার লক্ষ্য করবো। চমৎকার বলেছেন শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরের প্রতিষ্ঠাতা জনাব শ্রী হরিদাস চন্দ্র তরণী দাস। আবারও বলি প্রিয় দর্শক, অনেকেই তার নাম জানেন না, শুধু মন্দির হিসেবে জানেন। তার নামটা অনেক লম্বা, আমিও মনে করতে কষ্ট হয়, তাকে শুধু আমি হরিদাস বলেই জানি, শ্রী হরিদাস চন্দ্র তরণী দাস। আবারও বলছি, তার নাম অনেকেই লিখতেছেন, আমার ব্যক্তিগত মোবাইলে মেসেজ করতেছেন, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতেছেন অনেকেই। কেন অনেকে আবার ভয়ে এখানে কমেন্টস করেন, তারা নাম জানতে চেয়েছেন। তার নাম হচ্ছে, আপনার পিতার নাম জানতে চেয়েছে, শ্রী গোপীনাথ চন্দ্র তরণী দাস। শ্রী গোপীনাথ চন্দ্র তরণী দাস। হ্যাঁ, তার পিতার নাম হচ্ছে শ্রী, আবার বলেন প্লিজ। গোপীনাথ চন্দ্র তরণী দাস। আর ওনার নাম হচ্ছে, যিনি আমাদের সাথে কথা বলতেছেন, যিনি শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির, পলাশবাড়ি, গাইবান্ধা, রংপুরের যে মন্দির আলোচিত, যেগুলো নিয়ে কথা হচ্ছে, তিনি তার প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস চন্দ্র তরণী দাস, তিনি আমাদের সাথে যিনি কথা বলতেছেন। যে প্লিজ, আপনার স্বপ্ন আমরা শুনলাম, আপনি বাংলাদেশ সরকারের কাছে কি মেসেজ দিতে চান? তারেক রহমান, আমি বাংলাদেশ সরকারের কাছে একটি মেসেজ দেব, যারা মৌলবাদী, যারা মিথ্যা গুজব ছড়াচ্ছেন, তাদেরকে সুপরামর্শ দিয়ে এই মন্দিরের পাশে থেকে আমাদের রাম মন্দিরটি যেন হয়, সেটাই আমি চাই। এই রাম মন্দির হলে এই সরকারের লাভ, কারণ বিদেশি পর্যটন বৃদ্ধি হবে। ঠিকই বলেছেন। এই এলাকাটা মুসলমান এবং হিন্দু সমাজটাকে সুন্দর আলোকিত হবে এবং লাভবান হবে। 1 লাখ টাকার জমি 5 লাখ টাকা হয়ে যাবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ। আরেকটা জিনিস বলি, এটা আপনি সরকারের কাছে, অর্থাৎ আমি সরকারের কাছে এই যে আমাদের শ্রী শ্রী হরিদাস চন্দ্র তরণী দাস দাবি করতেছেন, তার আবেদন যে সরকার যাতে এই মৌলবাদীদের কথা বিভ্রান্ত না হয়ে, গুজবে কান না দিয়ে, তাকে আইনগত সহজে, তার যে নাগরিক অধিকার তিনি যেন সেটা, তার ধর্মীয় অধিকার, তার নাগরিক অধিকার তিনি যেন পালন করতে পারেন।
মানে কোনো বাধা বিঘ্ন ছাড়াই। আরেকটা প্রশ্ন যে বাংলাদেশের মুসলমান, সাধারণ মুসলমান তো অবশ্যই সবাই তো আর আপনার বিরুদ্ধে না, যারা মিছিল করেছে না বুঝে তারা হয়তো আপনার বিরুদ্ধে গেছে, কিন্তু সব মুসলমান তো, বাংলাদেশের সব মুসলমান তো আপনার এই কাজের বিরুদ্ধে না। সব না মুসলমান, না না, এখানে জি, এখানে 2% হুম, আর 98% হলো এই মন্দিরের পক্ষে। জি, তাহলে আপনি 2%। আপনি আপনার জেলার তো বলেছেন তারা বাধা দিচ্ছেন, সারা দেশের মুসলমানের কাছে, সাধারণ মুসলমান, মানবিক মুসলমান, তাদের কাছে আপনার কি আবেদন? আমি সকল মুসলমান ভাইদের কাছে আমি বলি, হ্যাঁ, আমি আপনাদের অনুভূতিটা আমি বুঝতে পারি, যেখানে ভারতের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করছে, এটা যে এটার সাথে এর সম্পর্ক নেই, জি, এই অনুভূতিটা এই মন্দিরের সাথে কোনো সম্পর্ক নাই। আমি বাংলাদেশি, আপনারাও বাংলাদেশি, আসুন আমরা সবাই মিলে বৈষম্যহীন বাংলাদেশ করি, হিন্দু মুসলমান মিলে বসবাস করি। আপনাদের ধর্ম আপনারা করবেন, আমার ধর্ম আমি করব। আমার যদি ভুল ত্রুটি থাকে আমাকে সরকার প্রশাসন দেখবে, শাস্তি দিবে সরকার, সরকার দিবে শাস্তি। কিন্তু কিছু মৌলবাদীর কথায় আপনারা বিভ্রান্ত হবেন না। আপনারা আমাকে দোয়া করবেন, আমার ভালো কাজে আপনারা থাকবেন, খারাপ কাজ আপনারা বর্জন করবেন। চমৎকার বলেছেন। সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন যে তিনি বাংলাদেশ সরকারের কাছে আবেদন করেছেন যাতে তার কাজে, তার এই শুভ কাজে কেউ বাধা না দেয়, তার ধর্মীয় অধিকার, তার আইনগত অধিকার তাকে যেন দেওয়া হয়। আর তিনি যদি অন্যায় করেই থাকেন তাহলে তিনি তো বলেছেন তদন্ত করুক, ধরুক, তারা কোনো আপত্তি নেই। আর বাংলাদেশের যারা মুসলমান, সাধারণ মুসলমান, তার কাছে তার আবেদন যে এই বাংলাদেশে এই রাম মন্দিরের সাথে, ভারতের রাম মন্দিরের সাথে এর কোনো সম্পর্ক নাই। কারণ যদি থাকতো তাহলে ওই এলাকার নামই রামচন্দ্রপুর, আমার এলাকার নামও আছে রামনগর, রামকৃষ্ণপুর, সারা বাংলাদেশে, ঢাকাতেও আছে রামপুরা, কোথায় রাম শব্দটা নাই? তো এটার সাথে আসলে ওটার সময় গুলিয়ে ফেলবেন না দয়া করে। তিনি তার এই আবেদনটা এখানে করেছেন। আমিও বাংলাদেশের নাগরিক হিসেবে, আমারও জন্ম মুসলিম, ইসলামী পরিবেশে, আমারও জন্ম ইসলাম ধর্মে, আমারও জন্ম মুসলিম পরিবারে। আমিও বলবো যে ভাই, সাম্প্রদায়িক সম্প্রীতি যদি বজায় না রাখেন তাহলে আপনি আপনার ধর্মকেই অবমাননা করেন। এই বাংলাদেশে এখন যদি এই যে দীপুচন্দ্র দাসকে যখন পুড়িয়ে মারা হলো, দুর্নামটা কার হয়েছে? যে মুসলমানরা, কার উপরে গেল দুর্নাম? মুসলমানের উপরে, ইসলামের উপরে। আজকে এই রাম মন্দিরটা, রাম বিগ্রহটা যারা বানাতে দিচ্ছেন না, তারা হয়তো তাদের কি চেতনা থেকে, তাদের রাজনৈতিক স্বার্থে হয়তো তারা করতেছে, তাদের রাজনৈতিক অপস্বার্থ অর্জনের জন্য এই কাজটা করতেছে। কিন্তু এটা ক্ষতি ইসলাম ধর্মের, ক্ষতি বাংলাদেশের, ক্ষতি মুসলমানের, এবং ক্ষতি বাংলাদেশের অর্থনীতির, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির। এটা আমাদের মনে রাখতে হবে। কারণ একটা রাম 10 লক্ষ, আমি যেটা বারবার বলি যে এই মন্দির, এই সনাতনীদের ভগবান রামচন্দ্রের মূর্তি বা বিগ্রহ বা আবহ যদি ভাস্কর্য তৈরি করতে না দেয়, তাহলে মানুষ বলবে যে তাহলে কি একটা মূর্তিকে এত ভয় পায় বাংলাদেশের মুসলমান? এই প্রশ্নটা আসবে। অথবা আসবে যে 10 লক্ষ মসজিদ মাদ্রাসা একটা রাম মূর্তি দেখে ভয় পায়, এই প্রশ্নগুলো আসবে। অর্থাৎ এটা করতে না দেওয়া, বাধাগ্রস্ত করা মানেই ইসলাম ধর্মকে খাটো করা বলে আমরা কেউ মনে করি। এখন সাধারণ মুসলমান এটা কি ভাবে আমি জানি না, সরকার কি ভাবে, সরকারেরও ভাবমূর্তির প্রশ্ন। এটা আশা করি খুব শীঘ্রই এটা সম্ভবত এটা স্থগিত করে দেওয়া হয়েছে। এই আদেশটা সরকার প্রত্যাহার করবে বলে আমরা বিশ্বাস করি। এটা আমি বিশ্বাস করি আজও কালো সেটা প্রত্যাহার হবে, কোনো সন্দেহ নাই। আপনার কাজগুলো আপনি করে যাবেন, কোনো সমস্যা, সন্দেহ নাই। এবং এই যে আপনার